অল্প ডিস্টেন্স বাট ইটস এ ভেরি স্টিপ ওয়ে। This is the here one of the technical part of Manaslu expedition. আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজ গতানুগতিক ধারা থেকে আমরা একটু বেরিয়ে যাব। আমরা এই বিশেষ আয়োজনে সাধারণত বিভিন্ন রাজনৈতিক ইস্যু সহ অনেক কিছুই আলোচনা করি, কিন্তু পাহাড় নিয়ে আমরা কখনোই আলোচনা করিনি। আজকে আমরা যাব পাহাড়ে। নেপালের একটি পাহাড় মানাসলু, যেটি এভারেস্টের চেয়েও যেই পাহাড়ে আরোহণ করা ঝুঁকিপূর্ণ। এই পাহাড় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন তৌফিক আহমেদ তমাল নামের একজন বাংলাদেশি পর্বতারোহী, যিনি অল্প কয়েকদিন আগেই এই পাহাড়ের শীর্ষে আরোহণ করেছেন। জনাব তৌফিক আহমেদ তমাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজনে। ধন্যবাদ নয়া দিগন্তকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি তৌফিক আহমেদ তমাল, আমি একজন পর্বতারোহী। আমার স্বপ্ন বাংলাদেশকে পর্বতারোহণের প্রতিনিধিত্ব করা এবং ছুঁয়ে দেখা পৃথিবীর সর্বোচ্চ পর্বতগুলো। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাবো, অনেকেই তো ভ্রমণের জন্য অনেক বিভিন্ন জায়গাকে বেছে নেয়, বিশেষ করে সমুদ্র আছে, ন্যাচারাল বিউটি আছে, লেক আছে, কিন্তু পাহাড়ের মতো একটি দুঃসাহসিক কাজ আপনি কেন বেছে নিলেন? শুনেন, জন্ম থেকে আসলে মানুষ রোমাঞ্চের পেছনে ছোটে। আমরা আদিম যুগ থেকে যদি চিন্তা করি, সেই গুহা মানব যারা গুহায় বসবাস করতেন তারা শিকারে নামতেন। তখনকার যুগেও মেল ফিমেল ক্যাটাগরি ডিফারেন্ট ছিল। পুরুষরা সাধারণত শিকারের জন্য বের হতেন, কারণ বায়োলজিক্যালি বা জৈবিকভাবে তারা ওইরকমভাবে গঠিত যেন ওরা বিরূপ আবহাওয়া, দুর্গম জায়গার মধ্যে সার্ভাইভ করতে পারে। তো সেই আদিম যুগ থেকেই মানুষের মধ্যে আসলে অ্যাডভেঞ্চারের একটা নেশা থাকে। সবাই কোনো না কোনো স্পোর্টসে ইনভলভ হতে চায়, অ্যাড্রিনালিন বা হরমোনের হ্রাসের জন্য। সো এই থেকে আসলে কিন্তু ডিফারেন্ট স্পোর্টসের মধ্যে মানুষ যায়। ক্রীড়া মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠছে। কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে। সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের স্পোর্টস প্রচলিত, সারা বিশ্বে বিভিন্ন ধরনের স্পোর্টস প্রচলিত। আর সেই স্পোর্টসের সেক্টরটা এখন ইদানিং একটু চেঞ্জ হচ্ছে। মানুষ অ্যাডভেঞ্চারের নেশায় বেশি মত্ত হচ্ছে। মানুষ নানান ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করছে। এখন কিন্তু আমি পর্বতারোহণের সাথে সম্পৃক্ত। পর্বতারোহণ বাংলাদেশের জন্য খুবই নতুন একটি স্পোর্টস। সো এই স্পোর্টসটি আসলে সরকারি পৃষ্ঠপোষকতা আমাদের দেশে নেই, যদিও বাইরের দেশগুলোতে এটি খুবই একটি সমাদৃত স্পোর্টস এবং সব জায়গায় সরকারি ব্যবস্থাপনা থেকে শুরু করে এবং এর আগ্রহ তৈরি করার জন্য প্রচারণামূলক ব্যবস্থা চালানো হয়। এবং সম্প্রতি গত অলিম্পিকের মধ্যেও কিন্তু পর্বতারোহণের একটা সেকশনকে অ্যাড করা হয়েছে। সো পর্বতারোহণের পেছনে আমার ঝোঁকার কারণ হচ্ছে পাহাড় ভালোবাসা থেকেই। আমি ছোটবেলা থেকেই পাহাড় ভ্রমণ করতাম। ছোটবেলা বলতে যখন আমি স্কুলে পড়তাম, স্কুল থেকেই প্রথম আমি পাহাড়ে গিয়েছি। সেই প্রথম ছোট পাহাড়, আমার প্রথম পাহাড় চন্দ্রনাথ, যেটা একটি খুবই উল্লেখযোগ্য স্থান, তীর্থস্থান বাংলাদেশের সনাতন ধর্ম অবলম্বীদের জন্য। তো সেখানে আমি আমার এক সনাতন ধর্মী বন্ধুর সাথে গিয়েছি। আমি আসলে ও উপাসনা করতে গিয়েছে, আমি তার সাথে পাহাড় ঘুরতে গিয়েছি। তো সেই চন্দ্রনাথ থেকে যখন আমি নিচের দিকে তাকিয়েছি, পৃথিবীটা আমার কাছে খুবই বিশাল লেগেছে। সমুদ্র দেখা যাচ্ছে ওপাশ থেকে, বঙ্গোপসাগরের অংশবিশেষ, চট্টগ্রামের দিকটায় মিরসরাই সীতাকুণ্ড রেঞ্জের। তো আমার পৃথিবীটাকে আপনি তখন নতুন করে আবিষ্কার করেছেন। হ্যাঁ, মনে হচ্ছে যে আমি পৃথিবীর অনেক উপরে, আমি পৃথিবীর অনেক উপরে। আর এই যে কষ্ট করে পাহাড় চড়ে, কষ্ট করে পরিশ্রম করে পাহাড় চড়ে উঠলাম, উঠার সময় মনে হচ্ছিল আমি আর কখনোই আসবো না, কিন্তু যখন আমি পাহাড়ের চূড়ায় পৌঁছেছি তখন নিমিষেই সেই কষ্টটা বিলীন হয়ে গেছে। তো সেই থেকেই আসলে শুরু। তারপর চিন্তা করলাম যে আরো কোথায় বড় বড় পাহাড় আছে, কোথায় যাওয়া যায়। তো সেই থেকে বান্দরবনের দিকে যাওয়া। বান্দরবন দিকে গিয়ে জাস্ট অবাক হয়ে গিয়েছি যে আমার বাংলাদেশ এত সুন্দর, এত মানে ট্যুরিজম বলতেই যে শুধু রিল্যাক্সের জায়গা যাওয়া, কক্সবাজার যাওয়া, সুন্দরবনে ঘুরতে যাওয়া, টাঙ্গুয়ার হাওর ঘুরতে যাওয়া, যদিও
অনেক অনেক স্পট এগুলো নতুন আবিষ্কৃত হয়েছে, বাট না, ট্যুরিজম ইজ ওয়ে মোর ভাস্ট। এটা আরো অনেক বিশাল, অনেক ব্যাপক। সেই ব্যাপকতা আমাদের বাংলাদেশ ভয়ঙ্কর সুন্দর, শুধুমাত্র প্রচারণার কারণে। ভয়ঙ্কর সুন্দরটাকে আমি কিভাবে বলবো, যে ভয়ঙ্কর মানে কি ভয় পাওয়াইয়া দিচ্ছেন, নাকি তাকে মানে পাহাড়ে বাইরে যারা ঘুরে তারা সব সচরাচর হয়তো ওই শব্দটা ইউজ করে ফেলে। পাহাড়ের ভয়ঙ্কর সুন্দর বলতে ব্যাপারটা হচ্ছে গিয়ে অসম্ভব সুন্দর, অসম্ভব রকমের হ্যাঁ, সুন্দর। তুলনাহীন সুন্দর। যে সুন্দর আপনার চোখে তবদা লাগিয়ে দেয়, কানে তবদা লাগিয়ে দেয়, চোখে ধাঁধা লাগিয়ে দেয় যে আসলে এতটা সুন্দর হতে পারে পাহাড়। সো সবসময় আপনার নেপালের অনেকেই তো এভারেস্ট চূড়ায় যাওয়ার জন্য পরিকল্পনা করে, কিন্তু আপনার এভারেস্ট বাদ দিয়ে আপনারা কেন মানাসলুতে গেলেন? এখন আমার পর্বতারোহণের সূচনাটা হয়েছে বললাম বান্দরবান থেকেই। তারপর থেকে কিন্তু আমি হিমালয়ে যাওয়া শুরু করেছি। এখন হিমালয় ইজ আ ভাস্ট থিং, মানে হিমালয় একটা অনেক বড় একটা ব্যাপক পর্বতমালা, যেটা পৃথিবীর নবীনতম একটা পর্বতমালার মধ্যে পড়ে। সে ডাইনোসর যুগে উল্কাপাতের ফলে যখন এশিয়া প্লেট ইউরোপ প্লেটের সাথে আঘাত করেছে, যে টাইটানিয়াম প্লেট, তো সেই প্লেটের আঘাতের ফলেই কিন্তু পামির মালভূমি সহ হিমালয়ের উৎপত্তি। প্রায় পৃথিবীর সাউথ এশিয়ার 6টা দেশের মধ্যে হিমালয়ের বিস্তৃতি, তো একটা বিশাল এরিয়া ধরে। এবং হিমালয়ের আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হিমালয়ের অবদান অনেক বেশি। আমরা যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ পাচ্ছি, উর্বর মাটি পাচ্ছি, আপনি আফ্রিকায় দেখেন বা অস্ট্রেলিয়ায় দেখেন, এমন এমন জায়গা আছে মরুভূমি যেখানে চাষবাস হচ্ছে না, মাটির উর্বরতা নেই। তো হিমালয়ের থেকে উৎপত্তি যে নদীগুলো হয়েছে, সেই নদীগুলোই আমাদের বদ্বীপ অঞ্চল ক্রিয়েট করেছে। তো হিমালয়ের এই পর্বতমালার মধ্যে বলতে পারেন যে বাংলাদেশ, ভারত, তারপরে পাকিস্তান, এই তিনটা দেশের যে নদী, এর প্রধান নদীগুলোই হচ্ছে হিমালয় থেকে। তো হিমালয়, এতগুলো হিমালয় থাকতে আমি কেন মানাসলু সম্পর্কে সংক্ষেপ পরিচিতি জুড়েই। মানাসলু পৃথিবীর 8ম সর্বোচ্চ পর্বত। এটি পৃথিবীর 4র্থ হাইয়েস্ট ফ্যাটালিটি রেট বা কিলার মাউন্টেন হিসেবে খ্যাত, কারণ এই মাউন্টেনে আরোহণ দুঃসাধ্য এবং দুর্গম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ধাপে ধাপ যে একটা ব্যাপার আছে, ধারাবাহিকতার একটা ব্যাপার আছে। যেমন আমরা পড়াশোনা করি এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, দেন তারপর পিএইচডি, হ্যাঁ, গবেষণামূলক পড়াশোনা। তো ঠিক তেমনি পাহাড়েরও কিছু ধাপ আছে। আপনি আগে সবুজ পাহাড়ে ঘুরবেন, সাদা পাহাড়ে ঘুরবেন, আপনি প্রশিক্ষণ নেবেন পর্বতারোহণের প্রতি, প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক যে কোনো প্রশিক্ষণই হতে পারে, হ্যাঁ। তো তারপর আপনি অভিযানে নামবেন। আমরা অভিযানে যাই সাধারণত, সে পর্বত অভিযানগুলোতে যাই, যে সেটা হতে পারে 4000 মিটারের পর্বত দিয়ে শুরু, তারপর 5000, 6000, 7000, ক্রমে ক্রমে আপনি আপনার উচ্চতা বাড়াবেন। এমন নয় যে আপনি হুট করেই বান্দরবানে ট্রেকিং করছেন বা হিমালয়ে ট্রেকিং করছেন, সেই থেকে আপনি ডিরেক্টলি ক্লাইম্বিং এ চলে যাচ্ছেন। 8000 মিটার পর্বত সম্পর্কে মানুষের ধারণা হচ্ছে এখন 8000 মিটার পর্বতে সাধারণত পৃথিবীতে 8000 মিটার 14টি পর্বত আছে, যার মধ্যে একটি মানাসলু, যার উচ্চতা 8163 মিটার। এটি পৃথিবীর 8ম সর্বোচ্চ পাহাড়। তো এই পাহাড়টাকে চুজ করার কারণ হচ্ছে এই পর্বতারোহণ স্পোর্টসটা আসলে খুবই খরচসাধ্য স্পোর্টস, বলা যায় মোস্ট এক্সপেন্সিভ কয়েকটা স্পোর্টসের মধ্যে একটি, যেখানে মৃত্যু ঝুঁকি আছে, যেখানে পদে পদে মৃত্যুর ঝুঁকি আছে, যেখানে মৃত্যু আপনাকে হাতছানি দেয়। হিমালয়, মাউন্ট এভারেস্ট আর মানাসলু। জি, মাউন্ট এভারেস্টে উঠতে তো উঠার চেয়ে এই মানাসলুতে ওঠার ঝুঁকি বেশি। জি, সেক্ষেত্রে আপনি বেছে নিয়েছেন মানাসলু। জি, দ্যাট মিনস আপনার মধ্যে মনে হয় যে মানে অ্যাডভেঞ্চারটা একটু বেশি ছিল হয়তো আর কি। আমি চেষ্টা করেছি যে এভারেস্টের আগে আমি আরেকটা পর্বতের আরেকটি 8000 মিটারের পর্বত আমি কিভাবে নিজেকে প্রস্তুত করেছি এত বছর ধরে, সেটা অ্যাপ্লিকেশনটা কতটুকু জরুরি। কারণ যেহেতু এভারেস্ট অনেক খরচসাধ্য ব্যাপার, প্রায় বর্তমান মূল্যে এভারেস্ট যেতে হলে, এভারেস্ট অভিযানে যেতে গেলে প্রায় 60 থেকে 65 লক্ষ টাকার প্রয়োজন। ইটস আ হিউজ অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্টটা আসলে জড়ো করাটা সরকারি পৃষ্ঠপোষকতা বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব না। বিভিন্ন স্পোর্টসে কিন্তু পৃষ্ঠপোষকতা হচ্ছে, কিন্তু এই পর্বতারোহণের পৃষ্ঠপোষকতাটা হচ্ছে না। যদিও এটা সবচেয়ে এক্সপেন্সিভ স্পোর্টস, তারপরও
আশা করি অদূর ভবিষ্যতে যখন এই স্পোর্টসটি আরো সমাদৃত হবে, তো এটা আরো অনেক অনেক সহজ হয়ে যাবে। প্রথম দিকে যত কষ্ট ছিল, এখন তো মানুষ অনেকেই হিমালয়ে বা মাউন্ট এভারেস্টে যাচ্ছে, এবং এটা প্রতি বছরই দেখা যাচ্ছে কেউ না কেউ সেখানে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এটা মনে হয় সামনে আরো বাড়বে, এবং সেক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা কিন্তু বেসরকারি বড় যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতা আমার মনে হয় যে এটা বাড়বে আরো আর কি। আমাদের অগ্রজরা অনেক স্ট্রাগল করেছেন, যদি মানে যাদের পর্বত আরোহণ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, বাংলাদেশের যারা এভারেস্ট বিজয়ী আছেন, তো তারা কিন্তু তাদের সেই সময়টাই কিন্তু ইনফরমেশন অনেক গ্যাপ ছিল, ইউটিউবের যুগ ছিল না, ফেসবুকের যুগ ছিল না। এখন যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আপনি সহজেই ইউটিউবে টাইপ করলে আপনার হাইট, মানে অনেক উঁচুতে আপনারা যাচ্ছেন পাহাড়ে আর কি, এখানে মানসিক প্রস্তুতিটা কি রকম দরকার? আমি সবসময় বলি যে পাহাড়ে যাওয়ার যে মানসিক প্রস্তুতি, বা যদি পাহাড়ে যাওয়ার যদি শক্তি অ্যানালাইসিস করি আমরা, তাহলে আমি বলবো এটা 90% মানসিক শক্তি, 10% শারীরিক শক্তি, আর বাকি সবটুকু হচ্ছে আর্থিক প্রস্তুতি। তো মানসিক শক্তি মানুষকে কতটুকু নিয়ে যেতে পারে, এমন সময় যায় আমাদের বডি কলাপস করে ফেলে, আমাদের বডি চলছে না। তখন আমাদের মনে পড়ে যে আমি যখন খুব কঠোরভাবে প্রশিক্ষণ নিয়েছিলাম পাহাড়ে আসার জন্য, তখন কিন্তু আমি আটকাইনি, আমার খুব কষ্টের দিনটার কথা মনে পড়ে। তখন সেই মানসিক শক্তিটা অতীত, আমরা সাধারণত বলি যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, সেই কঠিন প্রশিক্ষণের স্মৃতিতেই কিন্তু আসলে আপনার কঠিন পথ, দুর্গমতম পথ। মানাসলুতে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন নাকি কিনা? হ্যাঁ, অবশ্যই মানাসলুতে খুবই কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, বাট আমার কাছে ব্যাপারগুলো খুব সহজ লেগেছে, কারণ আমার প্রস্তুতি খুবই ভালো ছিল। যেহেতু আমি বাই প্রফেশনালি আমি বছরে 6 মাস, বছরের অর্ধেক সময় আমি হিমালয়ে থাকি। আমরা সাধারণত জানি আমরা সি লোল্যান্ডের মানুষ, সিতে সমুদ্র পৃষ্ঠে থাকি, আমরা বদ্বীপে থাকি, যেখানে অক্সিজেন লেভেল 100%, আমরা 100%, 99% অক্সিজেন শোষণ করে থাকি, এবং আমাদের বডি অর্গানসগুলো কিন্তু 100% নিয়ে। পাহাড়ে তো সেই সুযোগটা নেই না, আপনি যতই উচ্চতায় যাবেন ততই কিন্তু আপনার অক্সিজেন লেভেলটা কমতে থাকবে। আমরা পাহাড়ে যদি একটা মানে হিমালয়ের কোনো পাহাড়ের দিকে যদি তাকাই, যে কোনো একটা পাহাড়ে যদি তাকাই, সে পাহাড়টা যদি আমরা উচ্চতা চিন্তা করি, 3000 মিটার থেকে যদি আমরা ক্যালকুলেট করি, 3000 মিটার পর্যন্ত ট্রি লাইন আছে, এখান পর্যন্ত গাছ আছে। ট্রি লাইনের পরে তারপর শুরু আপনার হচ্ছে হাই অল্টিটিউড মিডো, এক প্রকৃতির ঘাস বা গুল্ম জাতীয় উদ্ভিদ, ওইটুকু শুরু হয়, যেগুলো হাঁটু সমান বা বুক সমান উচ্চতার হয়। তারপর সেই 4000 মিটার পর থেকে কিন্তু কোনো গাছপালা নাই। সো এখানে অক্সিজেন থাকারও কোনো সুযোগ নাই। আস্তে আস্তে অক্সিজেনের লেভেল যত আপনি উপরে উঠবেন, অক্সিজেন কমতে থাকবে। তো ঠিক তখনই হচ্ছে যে মানুষের হিউম্যান বডির সাথে প্রকৃতির সাথে একটা লড়াই না, আসলে লড়াইটা হচ্ছে হিউম্যান মানুষের টিকে থাকার লড়াই দুর্গম পরিস্থিতিতে। সেটা হতে পারে আপনার সমুদ্রেও হতে পারে। সাধারণত আমরা যখন মানে সেন্ট মার্টিন ভ্রমণ করতে যাই, হ্যাঁ, যখন সি রোলিং হয়, হ্যাঁ, আমরা সমতলের মানুষগুলো যখন সমুদ্রে যাই, আমরা সমুদ্রের কক্সবাজারের মানুষগুলো যতটুকু সমুদ্রের সাথে অ্যাডজাস্টেড, আমরা কিন্তু অ্যাডজাস্টেড না। সেই অ্যাডজাস্টমেন্টের সময় লাগে। তো পাহাড়ের ক্ষেত্রে আমাদের সেই অ্যাডজাস্টমেন্টের টাইম লাগে। আপনি পাহাড়ে গিয়ে ভয় পেয়েছিলেন কিনা? হ্যাঁ, আমি পাহাড়ে গিয়ে ভয় পেয়েছি, আসলে বলবো আপনার নতুন ক্লাইম্বারদেরকে দেখে, যারা অতটা অভিজ্ঞ না, যারা আসলে ওই যে ধারাবাহিক প্রক্রিয়ায় আসে না, প্রশিক্ষণ, পর্বত আরোহণ, অভিযান, হ্যাঁ, অভিযানের পরে অভিযান, তারপরে আলটিমেট অভিযান। তো এই ধারাবাহিকতা মেনে অনেকে আসে না। এখন ধরেন অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কারণে সবাই, অনেকের কাছে অর্থ আছে, তারা ঘুরতে যায় না। কিন্তু পাহাড়ে ওঠার পরে, সেখানে যাওয়ার পরে আপনি কোনো ভয় পেয়েছিলেন কিনা? যে হ্যাঁ, ভয় পেয়েছি হচ্ছে কি, যে যারা নতুন ক্লাইম করতে আসেন তারা বিনা প্রস্তুতিতে চলে আসেন। তো আমি একটা ক্যাজুয়ালিটি দেখেছি, যখন আমি এই 8163 মিটার পাহাড়ের চূড়ার কাছাকাছি, প্রায় 100 থেকে 150 মিটার নিচে, মানে 400-500 ফিট নিচে, তখন আমি দেখেছি একটা ইউরোপিয়ান ক্লাইম্বারকে রেস্কিউ করা হচ্ছিল। প্রায় 8-10 জন শেরপা, মানে শেরপা যারা আমাদের পথপ্রদর্শক পাহাড়ে আমাদের গাইড হিসাবে থাকেন, ওনারা একটা ফিমেল ক্লাইম্বারকে রেস্কিউ করে নিয়ে আসছিলেন। সো এই রেস্কিউ, মানে পাহাড়ে অতি উচ্চতে আপনি অসুস্থ হতেই পারেন, আমাদের নানান ঝুঁকি থাকে, ফ্রস্ট বাইটের ঝুঁকি থাকে, তুষার কামড়ে আমাদের আঙ্গুল কাটতে হয়। আমার অনেকগুলো বন্ধুর আঙ্গুল নাই, একটা দুটো পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার বডির ইন্টারনাল টেম্পারেচার কমে যাওয়া।
আমরা যখন পর্বত অভিযানে যাই, যখন আমাদের ফাইনাল সামিট পুশ থাকে, সামিট মার্চ থাকে, চূড়ায় পৌঁছানোর যে সংগ্রামটা থাকে শেষের দিককার, ওই সময়টা অক্সিজেন লেভেল কিন্তু আরো কমতে থাকে। এগুলো 6 থেকে 7,000 মিটার পর্যন্ত একরকম থাকে। 7,000-এর পরের অভিযানগুলোতে মানুষ, বা 8,000-এর পরের অভিযানগুলোতে মানুষ সাপ্লিমেন্টারি অক্সিজেন নেয়, কারণ 8,000-এর উপরে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। সো অক্সিজেন স্বল্পতার কারণে আমি অনেককে দেখেছি যারা হাই এএমএস বলে, অ্যাকিউট মাউন্টেন সিকনেস, যেটা পাহাড়ের এক মূলত খুবই সিভিয়ার একটা রোগ। এই একটা রোগের কারণে, রোগের মধ্যে দুইটা ফরমেশন আছে, একটা হচ্ছে মস্তিষ্কের মধ্যে ফ্লুইড জমে, একটা হচ্ছে ফুসফুসে ফ্লুইড জমে। তখন আপনার নানান ধরনের সিমটম শুরু হয়, মানে মৃত্যু ঝুঁকি হয়। তখন আপনাকে ইমিডিয়েটলি ইভাকুয়েট করা লাগে। মানুষের রক্তবমি হচ্ছে, মানুষ শ্বাস ব্রিদিং ইস্যু হচ্ছে, নিঃশ্বাস পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না। না, আপনাদের টিমে কি এরকম কারো কোনো সমস্যা হয়েছিল? আমাদের টিমে সমস্যা হয়নি। আমাদের পার্শ্ববর্তী ক্যাম্পেরই আমি দুজন মানুষকে হেইস ফর্ম করে, মানে হাই অল্টিটিউড সেলেব্রাল এডিমা ফর্ম করে তাকে নিচে নামাতে হয়েছে। এবং আমাদের টিমেরই একজন, আমার এক বন্ধু, সে, আমরা কালকে মানে গতকাল পরিচিত হয়েছিলাম। আমরা বেস ক্যাম্পে আসার আগে সবাই, বিভিন্ন দেশের মানুষজন আসে। এত চ্যালেঞ্জ মোকাবেলা করে যখন একদম চূড়ায় পৌঁছে গেলেন, তখন আপনার কেমন অনুভূতি ছিল? আমার অভিযানের ব্যাপারটা ছিল, আমি খুব দ্রুত অভিযানটা পরিচালনা করেছি। বেস ক্যাম্প টু বেস ক্যাম্প আমার 12 দিন লেগেছে, আর পুরো অভিযানে লেগেছে 25 দিনের মতো, যেটা সাধারণত 40 থেকে 45 দিন লাগে। তো আমি অভিযানটা খুব দ্রুত পরিচালনা করার কারণ ছিল ওয়েদার ফরকাস্ট। মানাসলুর ওয়েদার খুবই বিপজ্জনক, প্রতিনিয়ত ওয়েদার বদলায়। যেমন গত বছরের হিসাব যদি অ্যানালাইসিস করি, গত বছরে প্রায় আপনার 30টি সামিটও হয়নি, অথচ এই বছর 300+ সামিট হয়েছে, শুধুমাত্র ওয়েদার অনুকূলে থাকার কারণে। সো ওয়েদার অনুকূলে থাকার কারণে আমি খুব দ্রুত পুশ করেছি। এক্ষেত্রে আমার একটু কষ্ট হয়েছে, বাট যখন চূড়ায় উঠতে পেরেছি, সে কষ্টটা আসলে নিমিষে শেষ। মনে হচ্ছে যে ওয়ান স্টেপ অ্যাহেড, আমি এক ধাপ, আমি আমার পর্বতারোহণের কেরিয়ারে এক ধাপ উঠেছি, আরো অনেকগুলো ধাপ বাকি, আরো 14টা ধাপ বাকি। আরো একসাথে কতজন চড়ে উঠতে পেরেছিলেন আপনারা? আমি যেবার আমি 25 সেপ্টেম্বর রাত 3টায় মানাসলু শিখরে পৌঁছাই। তো সে সময় রাত 3টায় আমাদের পরিকল্পনা ছিল, শুরু করেছিলাম এর আগের দিন দুপুর 3টায়। দুপুর 3টা থেকে শুরু করেছি, প্রায় 12 ঘন্টার মতো সময় লেগেছে। রাত 3টায় আমি পৌঁছেছি চূড়ার মধ্যে। চূড়ার পৌঁছে আমি ওই দিন চূড়ার মধ্যে প্রথম ব্যক্তি ছিলাম। প্রায় আমার পরে আরো 70 জন মানুষ ক্লাইম্ব করেছে, 69 জন মানুষ ক্লাইম্ব করেছে। টোটাল আমরা ওই দিন 70টা সামিট হয়েছে, প্রথম সামিটটাই আমার হয়েছিল। সো অনুভূতিটা প্রথম আমি, এটা আমার প্রথম 8,000 মিটার, আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে শেষ, এত উপরে উঠে গেলাম, চলে এসেছি। তো যখন নামছিলাম, চূড়ায় উঠার পরে আমি আমার জাতীয় পতাকা তুলে ধরেছি। তুলে ধরে আমাদের অক্সিজেন মাস্ক লাগানো থাকে, সাপ্লিমেন্টারি অক্সিজেন মাস্ক, যেহেতু অক্সিজেনের স্বল্পতা। তো ওটা খুব টাইট ছিল, ওটা কোনো রকমে নামিয়ে, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো। তারপরে পুরোটা গান টানতে পারিনি অক্সিজেন স্বল্পতার কারণে। তারপরও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে সে আবেগঘন মুহূর্ত। আমি যখন গান গাচ্ছিলাম, তখন আমার চোখ দিয়ে পানি বের হয়েছে, যে আমি আমার বাংলাদেশের এই পর্বতারোহণ স্পোর্টসে আমি একজন জাতীয় খেলোয়াড়, আমি আমার জাতীয় পতাকাটাকে তুলে ধরতে পেরেছিলাম। তো হয়তোবা যারা ক্রিকেট খেলছেন, যারা ফুটবল খেলছেন, যেমন গর্বের বিষয়, তো আমার কাছে আসলে ব্যাপারটা গর্ব বা অহংকার কিছু না। আমার কাছে আই ফেল্ট প্রাউড অফ মাই সেলফ, যে না, আমি আসলে কিছু করতে পেরেছি। হয়তোবা আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে, আমাদেরকে দেখে। উপরে কতক্ষণ ছিলেন? উপরে আমি প্রায় 40 মিনিটের মতো সময় ছিলাম। অনেক ঠান্ডা ছিল, প্রায় -20 to 25 বেশি ছিল, আর তুষারপাত হচ্ছিল। বাট উইন্ড স্পিড খুব কম ছিল, মানে অনুকূলই ছিল। কিন্তু আমি নেমে গেছি, দ্রুত নামার চেষ্টা, কারণ তারপর সূর্য ওঠার আগেই আপনারা ওখান থেকে নেমে আসছেন। হ্যাঁ, নেমে আসার কারণ হচ্ছে আপনার সামিটের জন্য কিন্তু আপনার প্রমাণ লাগে, ভিডিও থেকে শুরু করে। এবং প্রত্যেকটা সামিটের মধ্যে যখন রোপ ফিক্সিং টিম, যারা আগে গিয়ে রুটগুলো ফিক্স করে আসে, তারা একটা সাইনবোর্ড দিয়ে আসে। সেই সাইনবোর্ডটা হচ্ছে আপনার সাথে আপনার ছবি থাকতে হবে এবং আপনার ভিডিও থাকতে হবে, ভিডিওটা 360 ভিডিও থাকতে হবে। সেগুলো কিন্তু প্রমাণ হিসেবে আপনি সার্টিফিকেটটা পাবেন। তো যাই হোক, সামিট শেষে আমি দ্রুতই নেমে যাওয়ার চেষ্টা করেছি, কারণ এখানে ট্রাফিক জ্যাম লাগে।
আমি যখন যে মানুষগুলোকে পিছনে মানে ওভারটেক করে উপরে উঠেছিলাম, এই মানুষগুলো কিন্তু আসছে, আবার আসছে। হ্যাঁ এই মানুষগুলো কিন্তু উপরে উঠবে, সবার নেশা কিন্তু সামিটের নেশা, সবারই কিন্তু সেই আলটিমেট গোলে পৌঁছানোর কথা। তো তখন কিন্তু আমাদের একটা রোপ, ফিক্স রোপ লাইন থাকে, ওই একটাই রোপ থাকে, এটা দিয়ে নামতে হবে, এটা দিয়ে উঠতে হবে। তখন কিন্তু আপনার এই বারবার সেফটি চেঞ্জ করা, যেখানে আপনার 1 ফিটের মতো প্রশস্ত রাস্তা, এখানে পড়বেন আপনি 10,000 ফিট নিচে, ওখানে পড়বেন আপনি 10,000 ফিট নিচে। সো এই ভিড়গুলো আসলে খুবই প্রাণঘাতী হয়, সাধারণত এই ভিড়ে অনেক প্রাণ হারায়। সো কোনো প্রতিটা মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে ক্লাইম্বিং করতে হয়েছে। বাট হচ্ছে বিপদ আমাদের মাউন্টেন হ্যাজার্ড গুলো, মাউন্টেনের যে বিপদগুলো, এগুলো হচ্ছে ক্যালকুলেটিভ, মানে যে এই বিপদগুলো সম্পর্কে আপনি আগেই জানেন, তো সেই অনুযায়ী আপনারা নিজেকে প্রস্তুত করতে হয়। এখানে ফার্স্ট আমরা যখন লাইনে পাহাড়ে এই যে ফিক্স লাইনের মধ্যে হাঁটি, সব সময় আমাদের চিন্তা থাকে যে আমার সেফটি ঠিক আছে কিনা, আমি যদি পা পিছলে পড়ে যাই, আমি দড়ির সাথে যেন ঝুলে থাকি, একবারে যেন না পড়ে যাই। সো এই ব্যাপারগুলো অনুসরণ করে আমি চূড়া থেকে নেমে যাই, আর এটা খুবই রোমাঞ্চকর ছিল, এবং নেমে যাওয়াটা খুবই কষ্টকর বিষয়। সাধারণত আমরা বলি পর্বতারোহণ বা পাহাড়ের শীর্ষে ওঠা একটা ওয়ান ওয়ে জার্নি না, ইটস এ টু ওয়ে জার্নি, দুইমুখী একটা যাত্রা। আপনাকে শুধু পাহাড়ের শীর্ষে পৌঁছালে হবে না, নিরাপদে বাড়ি ফিরতে হবে। নিরাপদে বাড়ি ফেরাটাই হচ্ছে আসল সফলতা। পরিবারের লোকজন আপনাকে কেমন সহযোগিতা করেছিল, বা তারা কেমন উদ্বিগ্ন ছিল কিনা আপনার এই অভিযাত্রায়? ধরেন মানে আমি বাই এডুকেশন আমি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, বিবিএ এমবিএ করা, তো সেই প্রফেশন থেকে আমি চাকরি জীবনে ঢুকেছি। চাকরি জীবন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি পাহাড়েই থাকবো, এবং সম্পূর্ণ কেরিয়ারটা চেঞ্জ করে আমি পাহাড় রিলেটেড বিজনেসে চলে আসা, এবং জাস্ট পাহাড়ের সাথে যেন আমি কানেক্টেড থাকতে পারি। তো প্রথমের এই স্ট্রাগলটা, ইট ওয়াজ রিয়েলি স্ট্রাগলিং পিরিয়ড। এখনো ধরেন আমার পরিবারের অনেক মানুষজন, বংশধর যারা আছেন, তারা অনেকেই বুঝতে পারে না যে আসলে আমি কি করি। এখন দেখছে যে আমার কিছু ক্ষেত্রে আমি সফল হচ্ছি, হ্যাঁ পরিবার চালাতে পারছি, তখন একটু রেসপেক্ট দিচ্ছে মানুষ। তো এখন যেমন বাসার কথা যদি বলি, মা খুবই আমার নিয়ে দুশ্চিন্তা থাকেন, আমি এখানে ছুটি ওখানে ছুটি, বাসায় খুব কম থাকা হয়, বছরের 6 মাস হিমালয় পড়ে থাকি। তো প্রথম এইগুলো নিয়ে পারমিশন পেতে খুব, অনুমতি নেওয়াটা খুবই কষ্টসাধ্য ছিল। তো আস্তে আস্তে ব্যাপারটা ইজি হয়ে গেছে। এখন যখন আমরা শুরু করেছিলাম, তখন আমরা খুব কোটি কয়েক মানুষ ছিলাম। এখন দেখি যে ব্যাপারটা ইটস এ ইন্ডাস্ট্রি। মানুষ এখন চায় সে ট্যুর অপারেটর হবে, মানুষ এখন চায় সে পর্বতারোহী হবে, মানুষ এখন চায় সে বাবর আলী হবে, ইকরামুল হক শাকিল হবে, হ্যাঁ, বা আমাকেও হয়তো বা কেউ অনুসরণ করতে চায়। সো এই জিনিসটা এই পর্যায়ে আসতে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে সবার। আগামী থেকে এই প্রফেশনটাই ধরে রাখবেন, না পরিবর্তন করার ইচ্ছা আছে? কোন একজন মনীষী বলেছেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। সো আমি চাই এই যে এখন 8,000 মিটারই যে অভিযানগুলো আমি গিয়েছি আমি, বা 7,000 6,000 মিটার বিভিন্ন পর্বত, বড় বড় পর্বতে গিয়েছি, যাওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ থেকেও কিন্তু অনেক মানুষ এখন এই জিনিসটা বাড়ছে। তো আমি চাইছি যে ওই ধরনের, এখন তো আমি ট্রেকিং এ নিয়ে যাই মানুষকে পাহাড়ে হাঁটানোর জন্য, আমি চাই মানুষকে পাহাড়ে যেন ক্লাইম্ব করাতে নিয়ে যায়, এবং বাংলাদেশ থেকে একটা টপ লিডিং কোম্পানি হোক যে যারা 8,000 মিটার অভিযান করাচ্ছে মানুষকে। তো আমার স্বপ্নটা এটাই। একটু আসি আপনার খরচ প্রসঙ্গে আবার। আপনি বলেছেন যে এটাতে মানাসলু যে অভিযান করেছেন, এটার আপনি টোটালি নিজের থেকে খরচ বহন করেছেন। এটা কি সবসময় আসলে সম্ভব, নিজের থেকে খরচ বহন করে পাহাড় অভিযান করা? এখন পর্যন্ত আমি প্রায় 10টি অভিযানে গিয়েছি, এখন পর্যন্ত 10টি পর্বত অভিযানে গিয়েছি, সবগুলো নিজের খরচে। ইভেন আমি যে পর্বতারোহণের জন্য যে প্রশিক্ষণ নিয়েছি, ভারতের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ নিয়েছি, গাইড ট্রেনিং করেছি আমি নেপাল থেকে, আমি রক ক্লাইম্বিং এর উপরে বেসিক এন্ড অ্যাডভান্স লেভেলের ট্রেনিং করেছি। প্রত্যেকটা খরচ আমার কষ্টে অর্জিত। আমি যা ইনকাম করেছি সবটুকুই আমার, আই হ্যাভ নো সেভিংস, সবটুকুই আমি আমার পর্বত অভিযানের উপরে দিয়েছি, আমার ভবিষ্যতের উপরে দিয়েছি, ইনভেস্ট করেছি, আমি শেখার জন্য ইনভেস্ট করেছি। তো এই প্রক্রিয়াটা একটা সার্টেন লেভেল পর্যন্ত, একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আসলে করা যায়। এখন এই মানাসলু অভিযানে, পৃথিবীর 8ম সর্বোচ্চ পর্বতের এই অভিযানে আমার খরচ হয়েছে 15,000 মার্কিন ডলার। 15,000 মার্কিন ডলার মানে হচ্ছে বাংলা টাকায় এখন বাজার মূল্যে 18,75,000 টাকা বা 19 লক্ষ টাকা। সেই 19 লক্ষ টাকা আমার
প্রায় 2 বছরের সেভিংস, এখন আমি শূন্য, বাট আমি পূর্ণ আত্মার দিক থেকে। মানাসলুকে বলা হয় মাউন্টেন অফ স্পিরিট। সেই তো স্পিরিট আপনার মধ্যে এখন এসেছে। জি, সে হয়তো বা মানাসলু আমাকে আঁকড়ে ধরেছে। আর আসলে পর্বত জয় করা যায় না, পর্বত আরোহণ করা যায়। পর্বত যদি অনুমতি দেয় তাহলে আরোহণ করা যায়। তরুণ প্রজন্মের জন্য আপনি কি বলবেন? তরুণ প্রজন্মের কাছে আমার একটাই মেসেজ, যে আসলে ভ্রমণ করতে টাকা লাগে না, পাহাড়ে যেতে টাকা লাগে না। তো এই কথাটা অনেক দ্বিমত, মানে প্রথমে শুনতে কথাটা কেমন লাগছে, বাট আসলেই কিন্তু ভ্রমণ করতে টাকা লাগে না, ভ্রমণ করতে লাগে মন। সো আপনি যতটা বিশ্বাস করবেন যে আপনি মনে প্রাণে যদি চান, সেটা ভ্রমণ হোক, সেটা পড়াশোনা হোক, সেটা স্পোর্টস হোক, যে কোনো আপনার শখের জিনিস হোক না কেন, ভালো লাগার জিনিস হোক, ভালোবাসার জিনিস হোক, সেটাকে একদম মনে প্রাণে চাইতে হবে। মনে প্রাণে মানে চাইলে ব্যাপারটা পুরো পৃথিবী যেন আপনাকে আপনার সেই মনের জিনিসটা পাওয়ার জন্য একটা অপ্রাকৃতিক বা প্রাকৃতিক আধ্যাত্মিক একটা যুদ্ধে লেগে যাবে। সো আসলে চাইতে হবে, আর হেলদি লাইফস্টাইল মেনটেন করা, কোনো না কোনো স্পোর্টসের সাথে অ্যাটলিস্ট ইনভলভ থাকা। সাধারণত এখন মোবাইল এবং ফেসবুক সোশ্যাল মিডিয়া যুগ আসার পরে মানুষ কিন্তু স্পোর্টস থেকে বিমুখ হচ্ছে। আগে প্রত্যেক বিকেলবেলা মাঠের মধ্যে ভিড় থাকতো বাচ্চাদের খেলাধুলার, এখন বাচ্চারা মোবাইলের মধ্যে আসক্ত, প্রযুক্তিতে আসক্ত। সো লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হলে আপনার স্পোর্টসের সাথে ইনভলভ হতে হবে। এটা যে পর্বতারোহণ হতে হবে, নট রিয়েলি। আর পর্বতারোহণ ঠিক আছে ঝুঁকিপূর্ণ, বাট বললাম তো ঝুঁকিটা হচ্ছে ক্যালকুলেটিভ ঝুঁকি। এইখান থেকে আপনি যেই অ্যাড্রিনালিন হ্রাস পাবেন, সেই হ্রাসটা খুব কম স্পোর্টসেই আছে ওয়ার্ল্ডের, যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। ইটস এ লাইফস্টাইল, ইটস নট আ স্পোর্টস অনলি। আপনাকে একটা মানে গণ্ডির মধ্যে নিয়ে আসবে, পাহাড় কেন্দ্রিক একটা গণ্ডির মধ্যে নিয়ে আসবে, এবং আস্তে আস্তে সফলতা সম্ভব, ধাপে ধাপে সব কিছুই সম্ভব। কোনো কিছুই আসলে শর্টকাট নাই, লাইফে কোনো সফলতার সিঁড়ি নাই। তো সফলতার সিঁড়িটা ধাপে ধাপে হয়। নেক্সট কোথায় যাবেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একটা দুঃসাহসিক একটা অভিযান করা, যেটা হয়তো বাংলাদেশে প্রথম হতে পারে, বা বাঙালি হিসেবে প্রথম হতে পারে। আমি 3টি 8000 মিটার পর্বতে অভিযান করতে চাচ্ছি। একটি হচ্ছে পৃথিবীর 10ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা, তারপর পৃথিবীর 1ম সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট, এবং পৃথিবীর 4র্থ সর্বোচ্চ পর্বত মাউন্ট লোৎসে অথবা মাকালু। 4টের মধ্যে যে কোনো 3টি পর্বতে আমি অভিযান করতে যাচ্ছি, যার জন্য অনেক ব্যয়বহুল, প্রায় $1 লক্ষ মার্কিন ডলারের কাছাকাছি লাগবে। সো সেই সংগ্রামে এখন নেমে পড়েছি। জানি না কতটুকু সহায়তা পাবো, হয়তো কিছু টাকা নিজে মিলিয়ে ফেলবো, বাট পৃষ্ঠপোষকতার দরকার। যাক, আমরাও আশা করি আপনার এই স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ। আমার সবার কাছে একটাই মেসেজ, সবাই আমার জন্য অসংখ্যভাবে দোয়া করবেন। আর সামনে আমার বিশাল অভিযান, আর আপনারাও পাহাড়ে ভ্রমণ করুন। পাহাড় কাউকে খালি হাতে ফেরায় না, পাহাড় ভালোবাসতে জানে, পাহাড় ভালোবাসে নিঃস্বার্থভাবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।